আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্ট সেন্স অফ সায়েন্স কর্তৃক আয়োজিত অনলাইন ফিজিক্স ওয়ার্কশপের প্রবলেম সলভিংয়ের সপ্তম সেশনে পার্ট 2-তে তোমাদের আমন্ত্রণ। এই পার্টে আমি তোমাদের পার্ট 1-এর যেসব জিনিস শেখানো হয়েছে সেগুলোর উপর বেস করে আরও কিছু ক্রিটিক্যাল প্রবলেম অ্যানালাইসিস করব। সো উইদাউট এনি ফার্দার ইডু লেটস বিগিন। প্রথমে আমি তোমাদের যে ধরনের প্রবলেমটা সলভ করাবো সেটা হলো যে কী করে একটা সিলিন্ডার একটা ক্যাপাসিটার বিভিন্ন পরিমাণ মডিফিকেশন হলে এনার্জির যে পরিমাণ চেঞ্জ হয় সেটা বের করা। তো আমি খুবই সিম্পল একটা উদাহরণ দিয়ে শুরু করবো টু গিভ ইউ দ্য বেসিক আইডিয়াস। ধরুন একটা সি ক্যাপাসিটেন্স ক্যাপাসিটার এবং কিউ চার্জ সঞ্চিত আছে, এর সাথে সি প্রাইম ক্যাপাসিটেন্স আর একটা ক্যাপাসিটর প্যারালালি যোগ করা আছে। এখন আমাদের বলতে হবে যে এনার্জি চেঞ্জটা কীরকম হবে। যেহেতু আমরা এখানে এক্সট্রা কোনো চার্জ যেহেতু আমরা এটার সাথে দিইনি, কাজেই এটা এখানে যে পরিমাণ চার্জ অ্যাকুমুলেট হয়েছে এখানে ঠিক সেই পরিমাণ চার্জই অ্যাকুমুলেট হবে। তো যেহেতু আমরা এখন কিউ জানি এবং এটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা বের করতে জানি, এবং আমরা আরও জানি যে ক্যাপাসিটর স্টোর এনার্জির সমীকরণ হলো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c, যেহেতু আমরা এটা জানি কাজেই আমরা যেটা করবো সেটা হলো আমাদের যে অ্যান্সার ডিএলই সেটা বের করার জন্য প্রথমে আমাদের শেষ এনার্জি কন্ডিশনটা বের করতে। এখন শেষ এনার্জির কন্ডিশনে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হলো সি প্লাস সি প্রাইম। তোমরা যারা পার্ট 1 দেখছো তারা বুঝতে পারছো যে কেন হয়েছে। তো এটা লিখে দিই সি প্লাস সি প্রাইম, এবং সেখান থেকে মাইনাস করবো আদি এনার্জিটা যেটা হলো কিউ স্কোয়ার বাই 2c। এটাই হলো আমাদের উদ্দিষ্ট অ্যান্সার। আর যদি আমরা এখানে প্যারালালে যুক্ত না করে সিরিজে যুক্ত করতাম তাহলেও একই অ্যাপ্রোচ হতো, খালি এখানে প্যারালালের জায়গায় সিরিজে একাধিক ক্যাপাসিটর যুক্ত থাকলে যে ফর্মুলাটা আসতো সেটা আমাদের বসাতে হতো। তো আশা করি তোমরা আইডিয়া পেয়ে গেছো যে কী ধরনের মডিফিকেশন হতে পারে এবং তাতে এনার্জি চেঞ্জ কীভাবে হতে পারে। তো এখন আমরা আরেকটু জটিল কোনো একটা প্রবলেমের দিকে মনোনিবেশ করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্যারামিটারগুলো কি। এটা হলো সারফেস এরিয়া, এটা হলো সেপারেশন, এটা হলো অ্যাকুমুলেটেড চার্জ ক্যাপাসিটরে। এখন আমরা করবো কি এই প্লেটটাকে স্থির রেখে এবং এটা কাইনেটিক এনার্জি চেঞ্জ না করে খুবই আস্তে আস্তে এটাকে এক্স পরিমাণ সরিয়ে দিব, মানে আমরা এর সেপারেশনটাকে চেঞ্জ করবো। তাহলে প্রশ্ন হলো যে আমাদের ক্যাপাসিটরের এনার্জির কী পরিমাণ চেঞ্জ হবে। প্রশ্নটা এটা হলো যে এক্সটার্নাল এজেন্টকে কী পরিমাণ কাজ করতে হবে। এটা ছাড়া আমরা দুইভাবে করতে পারি। প্রথমে আমরা যেভাবে করতে পারি সেটা হলো যে এটার উপর কী পরিমাণ ফোর্স সেটা নির্ণয় করে করতে পারি, অথবা এনার্জির যে চেঞ্জ, এই ক্যাপাসিটি এনার্জির যে চেঞ্জ, সেই চেঞ্জ থেকেও আমরা এটা বের করতে পারি। তো প্রথমে আমরা ফোর্স অ্যাপ্রোচ নিই। ফোর্স বের করার জন্য আমাকে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড এবং এখানকার চার্জ লাগবে। তো ইলেকট্রিক ফিল্ড তোমরা যারা ক্যাপাসিটরের ক্লাসটা দেখেছো তারা জানো ইলেকট্রিক ফিল্ড হবে সিগমা বাই 2ε0। সিগমা হলো চার্জ ডেন্সিটি ইন্টু সিগমা এ ইকুয়াল টু সিগমা স্কোয়ারে ডিভাইডেড বাই 2ε0। আর যেহেতু এটা সেপারেশন ইন্ডিপেন্ডেন্ট কাজেই এজেন্টকে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হলো এক্স। এখন আমরা এখানে যেটা বের করছি সেটা হলো কিন্তু এজেন্ট কর্তৃক যে ফোর্স বের করতে হবে সেটা। এর কারণ হলো আমাদের ক্যাপাসিটর দুই প্লেটে দুইটা ভিন্ন ধরনের চার্জ আছে, কাজেই ক্যাপাসিটর প্লেট যে পরিমাণ ফোর্স দেবে সেটা হবে অ্যাট্রাকটিভ বা নেগেটিভ। কাজেই আমার এজেন্টের ফোর্সটা হতে হবে পজিটিভ, সেখানে আমার এখানে কোনো নেগেটিভ চিহ্ন নাই। এটা গেল ফোর্স দ্বারা। যদি আমরা ওয়ার্ক করতে চাই তাহলে আমাদেরকে আগে যে ক্যাপাসিটর এনার্জি যে ইকুয়েশন সেখানে প্লাগিং করতে হবে মানগুলো। এখন দেখতে পাচ্ছ এটা আর এটা এক্সট্রিমলি সিমিলার, এবং আমাদের এখন যেটা করা বাকি আছে সেটা হলো যে
শেষ অবস্থায় যে এনার্জি সেখান থেকে প্রথম অবস্থায় যে এনার্জি আছে সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব যে এক্সটার্নাল এজেন্ট করতে কী পরিমাণ কাজ হয়েছে। এখানে কিন্তু শেষ অবস্থা থেকে প্রথম অবস্থায় বিয়োগ করতে হবে, ঠিক আছে? তোমরা যদি প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় বিয়োগ করো তাহলে তোমরা যেটা পাবো সেটা হলো যে এই এই প্লেট করতে কী পরিমাণ কাজ হয়েছে সেটা পাবো, যেটা আমাদের প্রশ্নের অবজেক্টিভ নয়। কোন যে প্রবলেমটা করবো সেটা হলো আর একটু ক্রিটিক্যাল। সেটা হলো তাহলে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, ভেতরের রেডিয়াস হলো এ, বাইরের রেডিয়াস হলো বি। এখন প্রশ্নে যেটা চাওয়া হয়েছিল সেটা হলো যে এই স্পেস এই দুটার যে সিলিন্ডার, এটা নিরেট আর একটা ফাঁপে, দুটা সিলিন্ডারের মধ্যে যে স্পেস, সেই স্পেসের একটা ব্রেকডাউন ভোল্টেজ আছে, ঠিক আছে? ব্রেকডাউন ভোল্টেজ আছে এবং সেই ব্রেকডাউন ভোল্টেজের মান দেওয়া আছে। আমাদের প্রশ্ন হলো যে এই বিটাকে যদি আমরা স্থির রাখি তাহলে এ আর বি এর অনুপাত কীরকম হলে বা বি আর এর অনুপাত কীরকম হলে আমরা এখানে ম্যাক্সিমাম পরিমাণ এনার্জি পার ইউনিট লেন্থে স্টোর করে রাখতে পারবো, এটা ছিল আমাদের প্রশ্ন। এখানে ইউনিট লেন্থ বলতে সিলিন্ডারের যে লেন্থ সেই লেন্থটা বোঝানো হয়েছে, নট দিস লেন্থ, ইট ইজ দিস লেন্থ। তো দেখা যাচ্ছে আমাদের অনেক কম ভেরিয়েবল দেওয়া আছে, কাজে আমরা কিছু ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব। ধরা যাক এটা হলো একক লেন্থে এখানে জমা হওয়া চার্জ এবং এখানে জমা হওয়া চার্জ, যেটা আমরা ধরে নিলাম। এখন তাহলে আমাদের ইলেকট্রিক কোন কাজে তোমরা বুঝতে পারছো, আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড যত বাড়াবো আমাদের তাহলে সঞ্চিত এনার্জির পরিমাণও তত বেড়ে যাবে, মানে তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা তত বেড়ে যাবে। আর আমরা জানি যে ইএস এর একটা ফর্ম হলো হাফ সি ভি স্কোয়ার, এখানে সি তো চেঞ্জ হচ্ছে না, কাজে ভি যত বাড়াতে পারবো আমাদের এই এনার্জিও তত বাড়তে থাকবে। এখন তবে ভি বাড়াতে হবে, এত বাড়ানো যাবে না যে কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডটা ব্রেকডাউন ভোল্টেজকে ক্রস করবে, কাজে সেজন্য আমাদের কি ইলেকট্রিক ফিল্ডের কন্ডিশনটা বের করতে হবে। কোন ইলেকট্রিক ফিল্ডটা হবে এরকম। সো তোমরা এখন যেখানে আর হলো এই যে এই সেন্টার থেকে দূরত্ব আর, তোমরা যেটা বুঝতে সেটা আর যত কম হবে এর মান তত বাড়তে থাকবে এবং তত ব্রেকডাউন ভোল্টেজের কাছাকাছি পৌঁছতে থাকবে। এখন এটা যে এ স্পেসের জন্য প্রযোজ্য এই ইকুয়েশনটা, কাজে আমরা সর্বনিম্ন যেটা বসাতে পারবো সেটা হলো এ। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কন্ডিশন হলো ই অফ বি, মানে ই বি উইল বি ইকুয়াল টু এ ডেল্টা বাই 2 পাই এপসিলন নট এ, এটা হলো আমাদের কন্ডিশন। তো আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ডের কন্ডিশন পেয়েছি, কাজে আমরা এখন পটেনশিয়ালের দিকে আগাতে পারি। এটা হলো আমাদের পটেনশিয়াল ইকুয়েশন, এই যে ই আর ডি আর এর ক্রস প্রোডাক্ট এবং এখানে অ্যাপ্রোপ্রিয়েট লিমিট দেওয়া আছে এবং তার সামনে একটা মাইনাস সাইন দেওয়া আছে। এটা ইলেকট্রিক ফিল্ডের দিকের এই দুটো লিমিট নেওয়া আছে ইলেকট্রিক ফিল্ডের দিকের উপর ভিত্তি করে এবং আমাদের যে ডেস্টিনেশন সেটার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। সো এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এটা হবে আমাদের অ্যান্সার। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই জিনিসটা কিন্তু আমাদের ফাইনাল ইকুয়েশনে বসবে এবং সেখান থেকে কিন্তু আমরা বের করব যে আমাদের কন্ডিশনটা কীরকম হবে। কাজে এখানে আমরা কোনো অপ্রয়োজনীয় জিনিস বা যেসব জিনিস আমরা ধরেছি সেটা আমরা রাখতে পারবো না, কাজে আমাদের এই জিনিসটাকে সাবস্টিটিউট করতে হবে কিছু একটা দিয়ে। এখন আমরা যদি এই ইকুয়েশন আর এর যে ইকুয়েশনটা ছিল আমি আবার লিখছি এখানের দিকে তাকাই, তাহলে দেখবো যে এখানেও আমার এই অংশটুকু বাদ দেওয়ার পর আননোন থাকছে, কিন্তু এইখানে থাকছে না। এ আর ইবি দুটো আমাদের দেওয়া আছে, কাজে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করে এটাকে সাবস্টিটিউট করবো এবং সাবস্টিটিউট করার পর আমাদের মানটা আসবে ইবি এ। কাজে আমাদের এনার্জি পার ইউনিট লেন্থ হবে হাফ সিবি স্কোয়ার। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে ইম্পর্টেন্ট, সেটা আমরা চাইলে এখানে
হাফ গামা ভিটা ইউজ করতে পারতাম, আর একটু সহজ হতো, কিন্তু এখানে আমাদের গামা দেওয়া নেই, কাজে আমরা এটা ইউজ করতে পারবো না। এখন আমাদের এই সি এর এক্সপ্রেশনটা তাহলে বের করতে হবে। সি এর এক্সপ্রেশনটা হবে সি ইজ ইকুয়াল টু কিউ, এখানে আমাদের ডেল্টা ডিভাইডেড বাই ভি। এখন আমরা এই ডেল্টা বাদ দেওয়ার জন্য ইবি এর জায়গায় এই জিনিসটা আমরা লিখবো, তাহলে আমরা এই জিনিসটাকে বাদ দিতে পারবো। টু পাই এপসাইলন নট লন পি বাই এ, 2 পাই এপসাইলন নট। এটা এভাবে কেন লিখলাম একটু পরে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা এখন আমাদের ফাইনাল ইকুয়েশনে চলে এসেছি, যেটা হলো ডিডিএ অফ ই উইল বি ইকুয়াল টু 0। কোন জায়গায় সেটা আমাদের এখন বের করতে হবে। এখন তার ই এর মানটাকে বের করি, হাফ 2 পাই এপসাইলন নট লন পি মাইনাস লন এ আর ভি স্কোয়ার ই বি এ হোল স্কোয়ার, এবং এখানে ওই টার্মটা স্কোয়ার আসার জন্য নিচে আর কিছু থাকবে না, উপরে থাকবে লন পি বাই এ। আমি সরাসরি করছি। এখন তোমরা লক্ষ্য করো এই পার্টটা কনস্ট্যান্ট, কাজে আমি যদি এই পার্টটা দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের এই ইকুয়েশনে কোনো হেরফের হবে না, কিন্তু আমাদের ইকুয়েশনটা সলভ করা সহজ হবে। এখন আমরা যদি ডিডিএক্স অফ ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ সূত্রটা স্মরণ করি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা দাঁড়াবে মাইনাস 1 বাই ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইকুয়াল টু হবে না 2a লন পি বাই এ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবা লন পি বাই এ ইজ ইকুয়াল টু হাফ কি, হ্যাঁ, এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো, প্রবলেমটা আমরা কি করে সলভ করতে পারলাম, এবং এখানে আমাদের কি কি ক্রিটিক্যাল পার্টগুলো ছিল, এবং আর থার্ড এবং লাস্ট যে বিষয় সেটা হলো যে অজানা ভেরিয়েবলগুলো কী করে সরাতে হয় সেগুলো আমরা বুঝতে পেরেছি, আমি আশা করছি। এখন আমরা আমাদের ফাইনাল প্রবলেমে চলে আসবো, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এল দৈর্ঘ্যের স্কোয়ার প্লেট বিশিষ্ট একটা ক্যাপাসিটর, যেটা সেপারেশন হলো ডি এবং কিউ পরিমাণ চার্জে কনভার্ট করা আছে, এবং এখানে এক্স পরিমাণ অংশে একটা এপসাইলন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট ডাইইলেকট্রিক এখানে প্রবেশ করানো আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে এই ডাইইলেকট্রিকটা যদি
ফোর্স ফিল করবে কি করবে না, যদি করে তাহলে সেই ফোর্সের ম্যাগনিটিউডটা এবং ডিরেকশনটা কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা আসলে একই প্রশ্নের দুটো পার্ট। আমরা ফোর্সের মানটা বের করবো, 0 হলে ফোর্স নাই, আর যদি কোনো ভ্যালু পাই তাহলে সেটা হলো ফোর্সের মান এবং ডিরেকশন ওখান থেকে পাওয়া যাবে। তো এখন আমরা এটা যেভাবে অ্যাপ্রোচ করবো সেটা হলো এনার্জি চেঞ্জ দিয়ে। এখন আমরা যত ঢুকবো তত তো এনার্জি চেঞ্জ হবে, এটা আমরা ধারণা করতেই পারছি, এবং সেই এনার্জি চেঞ্জের এক্সের সাপেক্ষে যে ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভের ঋণাত্মকটাই হবে এটার উপর করা ফোর্স। আমি যদি আরও একটু ভালো করে বুঝাতে ধরি, এটার উপর এফ ফোর্স আছে, তাহলে এফ টিএস উইল বি ইকুয়াল টু মাইনাস ডিইউ। এখানে ডিইউটা হলো এই ক্যাপাসিটরের এনার্জির পরিবর্তন। যেহেতু আমরা হয়তো আমরা ক্যাপাসিটরের এখানে আমরা ধরে নিব যে এজেন্টটা কাজ করছে ক্যাপাসিটরের বিরুদ্ধে, কাজেই আমরা এখানে মাইনাস সাইনটা দিয়ে রাখবো। সেখান থেকে আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ ডিএক্স। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, যদি এফ বল থাকে এবং সেটা যদি ডিএক্স এবং ডিএক্স সরণ বরাবর অ্যাপ্লাই করা হয়, তাহলে এজেন্ট কর্তৃক কাজ হবে এফ ইন্টু ডিএক্স, আর এই ক্যাপাসিটর কর্তৃক কাজ হবে মাইনাস ডিইউ। সেখান থেকে আমরা এই আইডিয়াটা পেয়েছি। তো সবার আগে আমরা নির্ণয় করবো যে আমাদের পরিবর্তিত ক্যাপাসিটেন্স কত হবে। আমরা এই অংশটুকুকে একটা ক্যাপাসিটর ধরবো, এটাকে আরেকটা ধরবো, এবং দুটাকে প্যারাল হিসেবে ধরে তাদের ক্যাপাসিটেন্স যোগ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো। এখানে এটাই হলো আমাদের ক্যাপাসিটেন্স। আর আমরা চার্জ জানি, কাজে আমাদের ই অফ এক্স মানে এক্স পরিমাণ ঢুকলে আমাদের এনার্জিটা হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসিলন নট বাই ডি এল প্লাস এক্স এপসিলন মাইনাস 1। এটা হলো আমাদের এনার্জির মান। কাজে এনার্জির মান যেহেতু আমরা পেয়ে গেছি, কাজে সেখান থেকে আমরা এখন ফোর্সটা বের করতে পারবো। ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডিভাইডেড ডি বাই ডিএক্স। আমি সরাসরি করে দিচ্ছি, তবে তোমরা যারা তারা তোমাদের নিজের জায়গায় বসে এটা প্র্যাকটিস এটা সলভ করতে পারো। এটা হলো আমাদের ফোর্স। এখানে আমাদের ডিরেকশনটা এই দিকে ছিল পজিটিভ, আর তার মানে এই যে ফোর্স, সেই ফোর্সটাও আছে এই দিক বরাবর, এই ফোর্সটা আছে এই দিক বরাবর। কাজে তোমরা যেটা দেখছো সেটা হলো যে একটা ক্যাপাসিটর যদি আমরা এল ডিস্টেন্সে ঢুকাই, তাহলে সেটা আসলে ভেতরের দিকে ঢুকতে চায়। তার মানে আমি যদি একটু ঢুকাই, তাহলে সে এই ফোর্সের প্রভাবে আরেকটু ঢুকে যাবে, তারপর আরেকটু ঢুকে যাবে, এভাবে সে একসময় গোটা প্লেটের মধ্যে ডাইরেক্টলি ঢুকে যাবে। এটা খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা, কারণ এটা যদি তোমরা ভুলে যাও তাহলে এটাকে আবার প্রমাণ করা বা এটাকে আবার রেপ্লিকেট করা খুবই কঠিন একটা ব্যাপার। কাজেই আমি তোমাদেরকে অনুরোধ করছি এই প্রবলেম এবং এই ফেনোমেনাটাকে ভালোভাবে মনে রাখতে।
মানে মনে রাখতে বলতে আমি মুখস্থ করতে বলছি না, আমি যেটা বলছি এটা একটা ভালো করে বুঝে রাখো, কী প্রসিডিওর এবং কী ফেনোমেনা সেটা তোমরা বুঝে রাখো। তো আজকে এ পর্যন্তই, এবং পার্ট 1-এর শেষ অংশটা আমি আবার রিপিট করছি। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমার ইমেল অ্যাড্রেসে জানাতে পারো, এবং স্মার্ট সায়েন্স অফ সায়েন্সের ফেসবুক পেজে ফিডব্যাক জানাতে পারো, এবং স্মার্ট সায়েন্স অফ সায়েন্সের ওয়েবসাইটে আরও ইনফো এবং গাইডলাইন পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।